আপনি দেখবেন এই নাম্বার জেন্ডার এই ভর্তি টপিক দুটারে টিচাররা পড়ায় না, স্টুডেন্টরা সেই অর্থে পড়ে না। কিন্তু এখান থেকে ভাই, এবং কারণও আছে, প্রশ্ন অনেক বেশি আসে না, যেমনটা পার্টস অফ স্পিচ থেকে আসে, টেন্স, রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সিনোনিম অ্যান্টোনিম, প্রিপোজিশন, এগুলো থেকে আসে, যার কারণে এই স্টুডেন্টরা পড়ে না। বাট আমি বলবো ভাই, আপনি ধরেন ফর এক্সাম্পল 15টা প্রশ্ন পাবেন কোন একটা জায়গায়। এখন আপনি গত 3-4 বছর ধরে এই নাম্বার জানা থেকে প্রশ্ন পান না, 5 বছর আগে পাইছেন, স্টিল একটা প্রশ্ন আপনার আসে, ওই একটা প্রশ্ন দিয়েই আপনি চান্স পাবেন, ধরে রাখেন। কারণ ওই একটা প্রশ্ন সবাই পারবে না। যেই প্রশ্নগুলো কমন, সবাই পারার মতো, এটা সবাই পারা উচিত। যেই দুই একটা একটু কঠিন আসবে, আননোন আসবে, বা অপ্রয়োজনীয় মনে করে মানুষজন পড়ে নাই, ওটার আপনি পড়ে রাখবেন। এবং আমি আপনাদেরকে বলেছি ভাই, এই টপিক দুটা পারার জন্য কঠিন, মানে খুব বেশি কষ্ট করতে হয় না, শুধু পড়তে হয়, কষ্ট কম আছে। তবে মাথা রাখতে হয় যে এখান থেকে আসতে পারে, যদিও সব জায়গায় না। যেমনটা বলেছিলাম, রাজশাহীতে আসে, মেডিকেলে 1-2বার আসছে, তারপরে জাহাঙ্গীরনগরে রেগুলার আসে, চট্টগ্রামেও দেখা যায়, গুচ্ছতেও দেখা যায়। তাহলে আমরা প্র্যাকটিসে যাব। যারা একবারে প্রথম ক্লাসটা করছেন, আমি মোটামুটি জানি আপনি এই নাম্বার জেন্ডার থেকে আপনার কি পড়া দরকার সেটা বুঝে গেছেন। নাম্বার জেন্ডার থেকে ভাই প্রশ্ন যা আসে একটু বলি। শুরুতে আমরা ধরেন নাম্বার নিয়ে কাজ করব। হ্যাঁ, নাম্বার থেকে প্রশ্ন আসে এরকম যে আপনারা 4টা অপশন দিবে, 5টা অপশন দিবে, বলবে নিচের কোনটা সিঙ্গুলার নাম্বার বা কোনটা প্লুরাল নাম্বার। একটা মুডের কোশ্চেন। আর একটা মুডের কোশ্চেন হলো সিঙ্গুলার দিয়ে বলবে প্লুরাল করেন, অথবা প্লুরাল দিয়ে বলবে সিঙ্গুলার করেন। এবং ট্রাস্ট মি, আপনি আমার এই প্রশ্নগুলো নিশ্চয় দেখেছেন, যে কোনো বই ধরেও দেখেছেন। মোর দ্যান 95 to 99% কোশ্চেন ওই যে রুল নাম্বার 1, 2, 3 থেকে, মানে রুল 1, 2, 3 থেকে, ওই যে ইউএম এর জায়গায় এএম বানাই, এটা দিয়ে দেখবেন প্রশ্ন বেশি আছে। ওকে, এবং জেন্ডারের ব্যাপারও সেম কথাবার্তা ভাই। জেন্ডারের প্রশ্ন কেমন আসে, বলে যে 4টা ওয়ার্ড দেয়, নিচের কোনটা ম্যাসকুলিন জেন্ডার, অথবা নিচের কোনটা ফেমিনিন জেন্ডার, অথবা একটা ম্যাসকুলিন জেন্ডার দেয়, এটার ফেমিনিন জেন্ডার কি, অথবা ফেমিনিন জেন্ডার দেয়, ম্যাসকুলিন জেন্ডার কি। প্রশ্ন এই মুডেরে আসে। এবং এখানেও সেম কথা ভাই, ওই যে রুল 1 থেকে প্রশ্ন সব আসে, 1 সর্বোচ্চ 2, মানে 1-2 আমাদের শিটে যা দেওয়া আছে, এর বাইরে প্রশ্ন আসে না। ফলে আমি বলবো ভাই, টপিক দুটা, মানে এই টপিক দুইটা নাম্বার জানা ছোট পরীক্ষা খুব কম আসে বলে আমরা জানি। বাট আমি বলবো আপনি অল্প একটু সময় দিয়ে এটার গুরুত্ব দিয়ে পড়েন, কেমন ভাই? জি। এবং এখান থেকে প্রশ্ন যা আসবে, নাম্বার জেন্ডার থেকে প্রশ্ন যাই আসবে, আননোন আসবে না, নতুন করে বানাই দিবে না। ধরেন আপনি যখন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন পড়বেন, টেন্সের প্রশ্ন পড়বেন, মানে যাই পড়বেন, প্রশ্ন একটু ঘুরে ফিরে দেয় আমার জানা মতে। নাম্বার জেন্ডার থেকে ভাই ঘুরে ফিরে প্রশ্ন দেয় না, কারণ নাই তো আর। কেমন? ফলে আসেন আমরা কিছু প্রশ্ন সমাধান করার ট্রাই করি। ভাই দেখেন 1 নাম্বার প্রশ্ন কি লেখা আছে, জগন্নাথ ইউনিভার্সিটি আসছে, যখন জগন্নাথ আলাদা পরীক্ষা নিত, দেখেন অনলি ড্যাশ ক্যান বি এফেক্টেড বাই দ্য গ্রামাটিক্যাল ক্যাটাগরি নোন এজ নাম্বার। গ্রামাটিক্যাল যে ক্যাটাগরি আছে নাম্বার, এটা কোন জিনিসটারে এফেক্ট করে, মানে কোন পার্টস অফ এফেক্টেড হয় ভাই? নাম্বার কিসে হয়? সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, তো নাউনের ভিতরেই হয়, তাই না? তাহলে আপনি উত্তর লিখবেন অনলি নাউন্স ক্যান বি এফেক্টেড বাই দ্য গ্রামাটিক্যাল ক্যাটাগরি নোন এজ নাম্বার। এবং গ্রামাটিক্যাল ক্যাটাগরি এই শব্দটার দিকে আমি অ্যাটেনশন দিতে বলবো আপনারে। ভাই আমিও এই ভুলটা করি, মানে করে ফেলতে মন চায়। গ্রামার বানান কি? GRAMMAR, গ্রামার। আর গ্রামাটিক্যাল তখন আবার গ্রামার, এই র সাউন্ডটা থাকে না, গ্রামাটিক্যাল। দেখেন আপনারা একটু খেয়াল রাখতে পারেন। হ্যাঁ, আপনারা যদি কখনো লাইফে গ্রামাটিক্যাল লিখতে চান, আমি খুব কয়েকদিন আগে এই গ্রামাটিক্যাল পয়েন্ট, মানে কোন একটা কোথাও পড়াতে গিয়ে এই পয়েন্টটা লিখতে চাইছিলাম, বাট আমি খুব কনফিউশন পড়ে গিয়েছিলাম যে আমি গ্রামাটিক্যাল লিখবো নাকি গ্রামাটিক্যাল লিখবো। গ্রামাটিক্যাল লিখেছি, বাট আমার চিন্তা করতে হয়েছে একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো গ্রামার বানানটা। আমি গ্রামার বানানটা মোস্টলি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে থাকি। একবার প্রথম দিন কি জিজ্ঞেস করি, গ্রামার বানানটা করেন তো আমি লিখে দেই নর্মালি GRAMMER লিখি। তো এটা লিখলে এই বানানটা কি ঠিক নাকি ভুল, দেখি অধিকাংশ মানুষ হাত তোলে, স্যার ঠিক আছে। আসলে GRAMMER না, কিন্তু GRAMMAR। মানে মূল পয়েন্ট হলো ভাই, আমরা দুনিয়া সবকিছু পড়ে ফেলি, বাট উপর দিয়ে দেখা হয় না। আর আমাদের পড়াশোনার যেই মানে ডিফারেন্ট বা নতুন অ্যাঙ্গেল আসতেছে, আমরা তো মোটামুটি চলে যাচ্ছে আপনারা সহ, বাট আগামী হয়তো 4-5 বছর পর মানে বাংলাদেশের
মানে পড়াশোনার অবস্থা কোথায় যাবে আল্লাহ ভালো জানে। যদি আপনি একটু বর্তমান যে প্যাটার্ন আসতেছে যদি একটু ঘাটাঘাটি করেন বুঝবেন, আপনি মানে হতাশ হয়ে যাবেন ভাই। আমরা এমন একটা দেশে বাস করি, আমি আজকেও রাস্তায় আপনাদের ক্লাসের জন্য দ্রুত আসতে গিয়ে চিন্তা করতেছিলাম, হায় রে বাংলাদেশে এমন একটা দেশ ভাই, মানে পুরো পৃথিবীতেও মানে সম্ভবত এই সমস্যাগুলো আছে, বাংলাদেশে মানে এমন একটা দেশ যেখানে সব দিক দিয়ে সমস্যা, মানে হতাশ হওয়া ছাড়া গতি না এমন একটা অবস্থা। সত্যি কথা, মানে আমি বলছি ভাই, মানে হতাশ হওয়া ছাড়া সে অর্থে গতি নেই। আপনি কোন অ্যাঙ্গেল চিন্তা করবেন যে হতাশ হইবেন না? চাকরি বাকরি চিন্তা করবেন, পড়াশোনা চিন্তা করবেন, তারপরে রাজনৈতিক বিষয় চিন্তা করবেন। আপনি সব বিষয় চিন্তা করতে গেলে হতাশ হয়ে যাবেন। হ্যাঁ, নিশ্চয় আশাও আছে, পরিবর্তনের সুযোগ আছে, কেমন, কিন্তু এই হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়ার মানে উপায় ভরা, এই জন্য মানুষজন হতাশ হচ্ছেও বটে। মানে এই যে মানুষ যারা হতাশ হয়ে যায়, আমরা জানি আশেপাশের মানুষজন হতাশ হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়, আত্মহত্যা করে মানুষজন, খুব টাকা পয়সাওয়ালা মানুষজনও মানে লাইভে এসে নিজের গুলি করে মেরে ফেলে, লাইভে এসে আত্মহত্যা করে, কত ঘটনা আমরা দেখি না? আপনারা নিশ্চয়ই এগুলির ব্যাপারেও জানেন। তো আমি আসলে এই পয়েন্টটা বলতে চাইছি, এই ভাই হতাশ হওয়ার মতো উপায়ের অভাব নাই দেশে। আপনি যেদিকে তাকাবেন দেখবেন হতাশ, ঘরে হতাশা, বাহিরে গেলে হতাশা, স্কুল কলেজে গেলে হতাশা, চাকরি করতে গেলে হতাশা, বাসে উঠবেন দেখবেন হতাশা, বিমান উঠবেন দেখবেন হতাশা, সরকারি অফিসে যাবেন সেখানে হতাশা, সচিবালয়ে যাবেন দেখবেন সেখানে হতাশা, হতাশা ভরা ভাই। তো এখান থেকে বাঁচার উপায় কি ভাই? হতাশা থেকে বাঁচার মানে দুনিয়াবি কোনো উপায় নাই। মানে এটা আমি বলছি কারণ আমি ফিল করি আপনি এই জিনিসটার একটু ফিল করবেন, ফিল করা চাইবেন। মানে আপনি যদি মানে ওয়ার্ল্ডলি লাইফে দুনিয়ারে দেখেন, আপনি কোনো হতাশার সমাধান পাবেন না। আপনি শুধু মানে চিন্তা করেন, থিঙ্ক অ্যাবাউট ইউর লাইফ আফটার ডেথ, এটা নিয়ে একটু চিন্তা করেন, তাতে মনে হয় আপনি একটা জায়গায় থাকবেন। আপনি ফিল করেন যে এই সমস্যা যেগুলো আছে আমার আপনার চারদিকে ঘিরে ফেলছে, নিশ্চিতভাবে ভাই এই সমস্যাগুলো আপনার একলা না, আমার একলা না, সবার সমস্যা। বলবেন স্যার সমাধান কি? সমাধানের জন্য ভাই আমিও দায়ী, আপনিও দায়ী। ভাববেন না যে আমি স্টুডেন্ট, আমি কি করব? ভাই আপনিও চোর, আমিও চোর, এগ্রি কি নাকি? আপনি আপনার বাপেও চোর, আমার বাপেও চোর, আপনি মুসলমান হলেও চোর, আপনি হিন্দু হলেও চোর, মানে আপনি যাই হন আমরা সামহাও সবাই দোষী। এগ্রি করেন কিনা ভাই? যারা এগ্রি করেন আমার থামস আপ দেন তো। মানে আপনি ভাবতে পারেন যে স্যার না আমি তো স্টুডেন্ট, আমার দোষ কেউ মা? আপনি ভাববেন স্যার আমার আব্বাই তো নামাজ ধরে, আমার আব্বা তো হজ করে আইছে, আমার আব্বার তো কোনো দোষ নাই। না, আপনার আব্বারও দোষ আছে। না স্যার আমার আব্বা তো সরকারি চাকরি করে, আর আপনার আব্বা তো বড় চোর। আপনার আব্বা তো বেসরকারি চাকরি করে, আপনার আব্বা আরো বড় চোর। আপনার আব্বা ব্যবসা করে, আপনার আব্বাইও চোর। ভাই এগুলো নিয়ে কথা বলতে গেলে শেষ হবে না। আপনার আব্বাই মানে ব্যবসা করে, আপনার আব্বাই সুদে টিয়ে উঠায় ব্যবসা করে, সুদে সুদে টাকা উঠায় ব্যবসা করে। আপনার আব্বা ব্যবসা মানে কি বলা যেতে পারে, আপনার ব্যবসা করতে যায় চাঁদা দেয়, কিন্তু চাঁদা। আমার ভালো মানুষ মনে করেন আমারও দোষ আছে, আমিও অনেক জায়গায় কম্প্রোমাইজ করে চলি। মানে আপনি যাই করবেন একটু কম্প্রোমাইজ করেন না? মানে আপনি আপনার রাইটটা পাওয়ার জন্য আপনার একটু ভয়েস রেজ করার কথা না, ভয়েস রেজ করে না ভাই। আমি নিজে দেখছি গতকালের ঘটনা, 2 সিএনজিওয়ালা ভাই লাগালাগি মানে লেগে গেছে, একজন আরেকজনের গায়ে একটু লাগাইছে, লেগে গেছে। আরে ভাই সকাল 9:40-50 ঘটনা, পাশে 3 সাইড 7 দোকান, 1-10 মানুষ দাঁড়ানো আছে, কেউ থামাইতে যায় না রে ভাই। 2টা সিএনজিতে যাত্রী, মহিলা যাত্রী, এরা অসহায় হয়ে গেছে, হায় হায় রে কি করবে। মেইন রাস্তা দাঁড় করে রাখছে ভাই, পিছন দিয়ে ধুমধাম বাস আসতেছে, হাইওয়ে রাস্তা, এবং সিএনজি 2টা একবারে মেইন রাস্তার উল্টা পাশে, মানে যেই পাশটা মানুষ থাকে না ওই পাশে, কেউ থামাইতে যায় না ভাই। এখন আবার আপনারা ভাববেন না আপনি কি সুপুরুষ যায় থামাইছেন? না ভাই আমি সুপুরুষ না, আমি এক বাইরে ডাকলাম, ভাই একটু আসেন থামাই দেই। আমি এক বাইরে ডাক দিয়ে আমি সহ যায়, মানে এই যে মারামারি দুইজনের শার্ট করা ধরছে না, ধুমধাম মারতেছে, আমি যে মাঝে একটু দাঁড়াইছি, আমি হাত দুইজনের ধরছি, মানে দুইজনের হাত ধরে মাঝে দাঁড়াইছি, কারণ আমি যদি হাত না ধরে দাঁড়াইতাম তাহলে আমিও 2 সাইড 10টা খাইয়ে বসতাম, আমার অবস্থা খারাপ হয়ে যেত। মূল পয়েন্ট হলো ভাই যে বলতে চাইছি, আপনি বলবেন যে স্যার দুনিয়াতে তো মানে সমস্যা ভরা, আমার তো কোনো দোষ নাই। ভাই আপনি চিন্তা করে দেখেন, আপনার, আমার, আপনার ভাইয়ের, আপনার বোনের, আপনার বাবার, আপনার নানা দাদার সবার দোষ আছে না। আমরা শুধু সরকারের চাপাই দিলে হবে না ভাই, সরকার কিন্তু আমি, আপনি, আমরাই, আমাদের মতো মানুষটাই।
আমি আপনি আমার জায়গায় যেন ঠিক থাকি, এটা হলো আমাদের একটা প্রশান্তির জায়গা থাকবে। আমি আপনি আমরা যেন কারো কোনো ক্ষতি না করি, এটা একটা প্রশান্তির জায়গা থাকবে। আমি মানে অপ্রেসড হই, আমি যেন অপ্রেসর কোনোভাবে না হই। কেমন? আমার পয়েন্টটা বুঝছেন কিনা ভাই? রিফাত ভাই আপনি বুঝছেন? তা আমি গল্পটা যেটা বললাম ভাই, মানে এই দুই সিএনজিওয়ালা 15-20 মিনিট ধরে ঝগড়া করতেছে না শুধু ভাই, ধুমধাম মারামারি করে নাক চোখ ফাটায় ফেলছে। যাত্রী মহিলারা তো বেকুব, মানে বাচ্চা টাচ্চা আছে। আমার হাতে সময় নেই, 5-7 মিনিট আছে, তাও একজন ভাই চা খাইতেছে, ভাই রিকোয়েস্ট করে ডাক দিলাম, ভাই আসছে, দুজন মিলে থামাইছে। কারণ আমার একার পক্ষে এই দুই মানে সিএনজিওয়ালা থামানো সম্ভব না, আমি যে মাইর খাই আসবো। এখন আমি একলা হলে আমার যাওয়া মুশকিল ছিল, আমি হয়তো আমার খুব টেন্ডেন্সি ছিল যাই হোক আমি যাবো ইনশাল্লাহ একটা সময়, যদি কেউ নাও আসে আমি যাবো সামহাউ, 2 সাইডে লাগলে খাবো। এখন ভাই আমি তো ওনাদেরকে খালি হাতে দেখছি, এখন যদি দুইজনের হাতে জিনিসপত্র থাকতো, ছুরি বা অন্য কিছু থাকতো, আমি যাইতাম তো মারে, আমি যে বাঁচাবো আমারও তো মাইরে দিবে। ইভেন এই ধরনের সমস্যাগুলো থাকলে পুলিশও যায় না ভাই, কারণ পুলিশ যাইলে চিন্তা করে আমি মাইরে খাবো, দরকার আছে? পুলিশ যায় কখন জানেন? মারামারি ঝগড়া শেষ হয়ে গেলে তারা পুলিশ আইসা খুব অ্যাকশন নেয়। এই মানে পুলিশের অ্যাকশন আসে একবারে যখন সব শেষ। ওই যে আগুন আমাদের দেশে আগুন লাগলে কি হয়, ধরেন কোন একটা দোকানে আগুন লাগছে, আগুন লাগলে দেখবেন মানুষ সব করতে হয়, ফায়ার সার্ভিস আইসা উড়ে ফেলে। কখন জানেন? যখন আগুন লাগিয়া দোয়ান টোয়ান সব খালি হয়ে যায়, তখন আইসা ফায়ার সার্ভিস অ্যাকশন নেয়। আসেন ভাই পড়াশোনায় যাই। হ্যাঁ, গল্প করছি ভাই। মানে কষ্ট পাইয়েন না। হ্যাঁ, আমার কাছে মনে হয় পড়াশোনার চেয়েও বা পড়াশোনার মতো গুরুত্বপূর্ণ জিনিস এই বিষয়গুলো। কারণ আপনি পড়াশোনা করবেন, পড়াশোনার দিন শেষে হতাশ হয়ে যাবেন না। আমি পয়েন্টগুলো নিয়ে খুব ভালোবেসে কথা বলি। আমার কাছে মনে হয় এটা আমার একটা দায়িত্বের মতো যে পড়াশোনার পাশাপাশি আপনাদেরকে মাঝে মাঝে এই বিষয়গুলো শেয়ার করা। কারণ ভাই আমি মোটামুটি পড়াশোনা করেছি তো, তাই না? পড়াশোনা করার একটা টেন্ডেন্সি আছে, পড়াশোনা করতে আমার এখনো ভালো লাগে। মানে আমি যেদিন পড়াশোনা করতে পারি, সত্যি কথা আমার ফ্যামিলির লোকজন জানে আমার দিনটা খুব ভালো কাটে। মানে যেদিন আমি পড়াশোনা করতে পারি বা পড়াতে পারি, আমার দিন খুব ভালো যায় আলহামদুলিল্লাহ। বলছি না আমি খুব কেউ, মানে মূল পয়েন্ট হলো ভাই, যারা পড়াশোনা করে তাদের হতাশা অনেক বেশি থাকে চতুর্দিকে। মানে আমাদের লাইফটা হতাশা মুখর। হতাশা থেকে বাঁচার উপায় এগুলো হতে পারে যে আমি মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারি, আমি তো নিশ্চয়ই ইচ্ছা করে ক্ষতিগ্রস্ত হব না, বাট যদি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমার আফসোসের জায়গা নাই এই জায়গায় যে আমি তো কারো ক্ষতি করি নাই। কারণ আপনি যদি কারো ক্ষতি করেন, আপনার কিন্তু একটা অভিশাপ নিয়ে বেড়াতে হবে আপনাকে। আপনি ধরেন মুসলমান, আপনি কোনো হিন্দুর ক্ষতি করতে পারবেন না, আপনার কিন্তু খুব দায়বদ্ধতা আছে। আপনার ধরেন আপনি হিন্দু, আপনি কিন্তু কোনো মুসলমানের ক্ষতি করতে পারবেন না। এখানে ধর্মীয় ইস্যু না, মানে আপনি কোনোভাবে কোনো মানুষের ক্ষতি করতে পারবেন না। আপনি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হন, আপনি কষ্ট পাইছেন, আপনার জন্য কিন্তু একটা পজিটিভ টুন আছে ভাই। বাট আপনি কোনো কারণে কারো ক্ষতি করছেন, আমি আপনার যদি কোনো ক্ষতি করে ফেলি, আমি কিন্তু অভিশাপ নিয়ে বেড়াতে হবে। হ্যাঁ, তো আমি পড়াশোনায় যাই। আসেন, অনলি নাউন্স ক্যান বি এফেক্টেড বাই দ্য গ্রামাটিক্যাল ক্যাটাগরি নোন এজ নাম্বার। কি ভাই কি পড়াইতে যায়? আপনাদের সাথে 10 মিনিট গল্প করছি, 15 মিনিটের মতো গল্প করে ফেলছি। তবে মনে হয় গল্পতে কেউ কষ্ট পান না ভাই, লাইফের পার্ট এটা। বলতে চাইছিলাম যেটা ভাই, আমার পরিচিত ফ্রেন্ড, বড় ভাই, স্টুডেন্ট বিশেষ ক্যাডার আছে, হ্যাঁ, ভালো সংখ্যক। আমি ভাবনিতেছি না এখানে, মানে ওনারা রীতিমতো ভালো হতাশায় আছে। আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশে এমন বিশেষ ক্যাডারও মানে ছিলেন যিনি আত্মহত্যা করে মারা গেছেন। মানে বিশেষ ক্যাডাররা যদি আত্মহত্যা করে, মানে আমি বিশেষ ক্যাডারদের একবারে মানে খুব প্রাইম যেটা সবাই হতে চায়, অ্যাডমিন ক্যাডার। আপনারা হয়তো দেখবেন এই অ্যাডমিন ক্যাডাররা এত লেভেলের হতাশ, আপনি তাদের লাইফ না দেখলে বুঝতে পারবেন না। তারপর আপনি ডাক্তার হওয়ার জন্য আপনার যান জীবন দিয়ে ফেলতেছেন ভাই, ডাক্তাররা তো আত্মহত্যা করে, আপনি জানেন না? আপনি মনে হয় কয়েকদিন আগে বগুড়ার কোনো এক ডাক্তার আত্মহত্যা করছে। মানে মূল পয়েন্ট হলো, মানে আপনি ওয়ার্ল্ডলি অ্যাঙ্গেলে যদি দুনিয়াটারে চিন্তা করেন, আপনার সমাধান নাই। আপনি কখনোই আপনার চাহিদা মেটাতে পারবেন না, আপনার এই মানে সমাজের সব সমস্যার সমাধান করতে পারবেন না। আমি শুধু আমার সর্বোচ্চটুকু দিয়ে কাজ করি। লাইক আমি সৎ থাকার ট্রাই করি, আমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে তাদের ব্যাপারে আমি একটু সচেতন মানে থাকি, তাদেরকে খারাপ কাজ করতে নিষেধ করি।
আমার সাধ্য মতো, মানে আমি আপনি ভালো থাকি, আমার মনে হয় আপনি একজন ভালো থাকলে আপনার পরিবার অনেকগুলো মানুষ ভালো থাকার ট্রাই করবে, আমি ভালো থাকলে আমার পরিবার মানুষগুলো ভালো থাকার ট্রাই করবে, এমনি এমনি কিন্তু দেশটা ভালো হওয়ার সুযোগ আছে। এখন কি জন্য এত হতাশা? এই যে ভাই বলতেছি তো এই কথাটাই। হ্যাঁ, এখন আমাদের আসলে গোড়া কেটে দিচ্ছে, আমাদের গোড়া কেটে দিচ্ছে কি, আমরা সবাই অনেক বড় বিষয় নিয়ে চিন্তা করি, আমাদের ফ্যামিলিতে খুব সমস্যা। আপনি সবাই বড় আছেন এখানে জানি, আপনার সবার ফ্যামিলির দিকে তাকান ভাই, কোনো দিকে তাকান, আপনার ঘরের দিকে তাকান, দেখেন আপনার বাবা মার মিল আসেনি, আপনার ভাই বোনের মিল আসেনি, আপনার বাবার ভাইয়ের মিল আসেনি, আপনার সাথে আপনার ভাইয়ের মিল আসেনি, মানে দেখবেন এক ফ্যামিলিতে মোস্টলি সবার সাথে মিল থাকে না, মানে থাকেই না। মানে ফ্যামিলি বন্ডেজ যদি নষ্ট হয় ভাই, দেশ ভালো থাকতে পারে না। যদি ফ্যামিলি বন্ডেজটা ঠিক থাকে, দেশের এত সমস্যা নিয়ে চিন্তা করতে হয় না। মানে ফ্যামিলি বন্ডেজ যখন শেষ, আপনার সব সমস্যা বেড়ে যায়। আপনার সাথে যদি, মানে আপনার বাবার সাথে যদি আপনার মায়ের সম্পর্ক ভালো থাকে, আপনার বাবা মোস্টলি খারাপ হওয়ার চান্স থাকে না। আপনার সাথে যদি আপনার বাবা মার ভালো সম্পর্ক থাকে, বিইং আ বয় অর গার্ল, আপনার কিন্তু আপনার সমস্যাগুলো আপনার বন্ধুদের সাথে বলতে হয় না। আপনার বাবা মাই আপনাকে নিশ্চয়ই আপনার চেয়েও বেশি ভালোবাসেন, তাই না ভাই? আমি মনে হয় পড়াশোনায় যাই, আর গল্প না করি। তো যেটা বলছিলাম ভাই, অনলি নাউন্স ক্যান বি এফেক্টেড বাই দ্য গ্রামাটিক্যাল ক্যাটাগরি নোন এজ নাম্বার। গ্রামাটিক্যাল বানানটার দিকে খেয়াল রাখেন, গ্রামার আর গ্রামাটিক্যাল, কেমন? গ্রামার শব্দ নাউন, ভার্ব অ্যাজেটিভ হলো গ্রামাটিক্যাল, তবে আর লেখা যাবে না। দেন ভাই আসেন সিঙ্গুলার ফর্ম অফ ডেটা। ডেটা শব্দটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল বুঝতে পারছো, তাহলে বলছি সিঙ্গুলার ফর্ম অফ ডেটা। ডেটা শব্দের সিঙ্গুলার কি? ডেটাম। কোথায় ডেটাম আছে দেখেন, এই যে নাম্বারে ডেটাম। দেখবেন ভাই প্রশ্ন এরকম 39 বিসিএস আসছে, ওভাম শব্দটার প্লুরাল কি? ওভাম, ইউএম আছে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার কি হবে? প্লুরাল চাইছে ওভা, কোথায় ওভা আছে? এই যে এখানে ওভা। দেন দেখেন দ্য প্লুরাল ফর্ম অফ মেমোরেন্ডাম, ইউএম দিয়ে আছে। মেমোরেন্ডা কোথায় আছে দেখেন, বোঝেন? মেমোরেন্ডা, এই যে মেমোরেন্ডা আছে। বিজেএস, বিজেএস কিন্তু একটা পাওয়ারফুল মানে পরীক্ষা, বিসিএস পরীক্ষার মতো, যেখানে শুধু আইনের স্টুডেন্টরা পরীক্ষা দেয়। তো প্লুরাল নাম্বার অফ আলটিমেটাম, দেখেন ভাই আলটিমেটাম, আলটিমেটা কোথায় আছে? এই যে আলটিমেটা, এই দেখেন আলটিমেটা। দেন ব্যাকটেরিয়া, সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া, তাহলে ব্যাকটেরিয়া কিন্তু প্লুরালে আছে, সিঙ্গুলার কি? ব্যাকটেরিয়াম কোথায় আছে দেখেন, ব্যাকটেরিয়াম। ভাই দেখছেন, মানে ঘুরে ফিরে কথাবার্তা কিন্তু ওই একটাই, এক রুল থেকে প্রশ্ন আসে। আমি আর এখানে কথা বাড়াবো না, আপনারা এগুলো সব পড়বেন নিজের মতো করে, কেমন ভাই? আমার মনে হয় এগুলো আর পড়িয়ে দেওয়া দরকার নাই। আপনি এগুলোর একটু ভালো করে রিডিং দিয়ে যাবেন, মনোযোগ দিয়ে রিডিং পড়বেন, শেষ। এই দুই টপিকের ব্যাপারে কথা হলো এটাই, আপনি খুব চাপ নিতে হয় না, নির্দিষ্ট যে পয়েন্টগুলোর কথা বলছি এগুলো একটু ভালো করে পড়ে ফেলবেন। এবার আমি নাম্বারে আপনাদেরকে নিয়ে আসি। হ্যাঁ, আসছেন ভাই, নাম্বারে আসি আমরা। এবার নাম্বার পড়লাম, জেন্ডারে আমরা একটু আসি। দেখেন জেন্ডারের ব্যাপারে সম্ভবত বলেছিলাম একই মুডের কথা ভাই। জেন্ডার ম্যাসকুলিন ফেমিনিন এই দুইটা থেকেই আসে বেসিকলি। শব্দ সাইডটা দিয়ে দেয়, বলে কোনটা ম্যাসকুলিন জেন্ডার অথবা কোনটা ফেমিনিন জেন্ডার, এটা। অথবা ম্যাসকুলিন জেন্ডার একটা ওয়ার্ড দেয়, ফেমিনিন কি, ফেমিনিন জেন্ডার দেয় ম্যাসকুলিন কি। এবং পরীক্ষা প্রশ্ন আসে রুল 1 থেকে, যেটা আমরা বলেছিলাম। দেখেন ভাই প্রথম প্রশ্নে কি বলছে, হুইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার, কোনটা ম্যাসকুলিন জেন্ডার। তাহলে আপনার একটু চিন্তা করতে হবে, কাউ, অক্স, বিচ, হ্যান অথবা নান, কোনটা আপনি ম্যাসকুলিন জেন্ডার। দেখেন কাউ কিন্তু ভাই পুরুষ গরু, যেটাকে আমরা অক্স বলি, অক্সটা হলো পুরুষ, আর কাউটা হলো মহিলা গরু, যেমনটা আমরা বলি। বিচ মানে কিন্তু ডগ থেকে বীজ আসছে, তাই না? তাহলে হ্যান, নান এগুলো কিন্তু ফেমিনিন। মূল পয়েন্ট হলো আমাদের বলছে ম্যাসকুলিন জেন্ডার কোনটা, পুরুষবাচক শব্দ কোনটা ভাই? অক্স, কঠিন না। দেন হোয়াট ইজ দ্য অপোজিট জেন্ডার অফ ল্যাড, ল্যাড শব্দের অপোজিট কোনটা ভাই? দেখেন গার্ল আছে, গার্ল, আবার লেডিও আছে। এখানে উত্তর গার্লটা ধরবেন, কাছাকাছি উত্তরটা। লেডও কিন্তু উত্তর, ভুল না। দেখেন থানা শিক্ষা অফিসার আসছে, তো ল্যাড শব্দের অপোজিট যেটা, ল্যাড মানে ছেলে বা বালক, লেডি মানে মেয়ে, এটাও কিন্তু কারেক্ট উত্তর, খেয়াল রাখবেন। গার্লটাও কারেক্ট উত্তর। এমন প্রশ্ন আসা ঠিক না। মূল পয়েন্ট হলো, হ্যাঁ, ওভাম শব্দের প্রয়োগ, ওভামস হবে না কেন ভাই? ওভা যদি থাকে, মানে এখানে আপনার আরেত্রি ইউএম থাকলে আপনি এ দিয়ে উত্তর করবেন, এটা আমরা পড়েছিলাম। ওভাম থাকলে ওভা দিয়ে করবেন। এখন যদি কোনো প্রশ্নে ওভাও থাকে ওভামসও থাকে, সেটাও আমরা বলেছিলাম, আপনি ওভাটারে কারেক্ট ধরবেন। দুটা প্রশ্নের উত্তর একসাথে থাকা ঠিক না, ওভামস এবং ওভা একসাথে থাকা ঠিক না, কেমন ভাই? এবং আপনি, এটাও একটা হতাশার কথা আমি যা বলবো, বাংলাদেশের ভাই এমন কোনো পরীক্ষা নাই যে প্রশ্নের উত্তর, প্রশ্ন ভুল হয় না। আপনি বিশেষ পরীক্ষার প্রশ্ন দেখলেও বুঝবেন, মানে বিশেষ পরীক্ষা যারা নেন ওনারাও স্বীকার করেছেন এই বছর লাস্ট যে বিশেষ পরীক্ষা হয়েছে, মানে ওনাদের প্রশ্নে ভুল থাকে। মানে এটা একটা হতাশার কথা, মানে হতাশার কথা চিন্তা করতে হলে ভাই শেষ হয়ে যাবেন আপনি।
মানে যত পরীক্ষা হয় ভাই সব পরীক্ষায় প্রশ্ন ভুল থাকে, প্রশ্নই ভুল থাকে ভাই। আমি কষ্ট করে মানে পরীক্ষা দেই, প্রস্তুতি নেই, আর ওনারা একটা প্রশ্ন বানান, সেই জন্য পরীক্ষা নেন, আমার কাছে এত টাকা নেন, তারপর ওনারা প্রশ্নে ভুল করেন। আর প্রশ্ন আউট বা এগুলো কথা বললে তো মানে আপনার পড়াশোনা করতে কোনো মনে চাইবে না। মানুষজন হতাশে বিদির চলে যেতে চায় এই জন্য কেউ কেউ হতাশ হয়ে বলে পড়াশোনা করার দরকারও না, এটাও ঠিক না। পড়াশোনা অবশ্যই করতে হবে, ভালো প্রতিষ্ঠানেও পড়তে হবে, পড়ার ট্রাই করতে হবে। তবে ভালো প্রতিষ্ঠানে পড়ার পাশাপাশি নিজের কিছু স্কিল নিতে হবে। স্কিল মানে ভাই আপনি পড়াশোনা পারলে শুধু হবে না, আপনি কম্পিউটারের কাজ শিখেন, আপনি ওই যে মিস্ত্রির কাজ শিখেন, এসি ঠিক করার কাজ শিখেন, হ্যাঁ এরকম কিছু কাজ শিখেন। মানে ওই কাজগুলো শিখলে সুবিধা কি ভাই, আপনার যে পড়াশোনা যেটা আছে না, এটা দিয়ে এটা শো অফ করে আপনি ওই কাজটা খুব ভালো করতে পারবেন না। আমাদের দেশে উল্টো হয়ে যায়, যারা ওই কাজগুলো পারে তারা আবার একটু কথা বলতে পারে না, তাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, ফলে এদের আবার দাম থাকে না, এরা বাইরে গেলেও দাম পায় না। আবার আমরা যারা ইউনিভার্সিটি বা লেভেলে পড়াশোনা করি, আমগো আবার আমগো হেডাম ভাব এত বেশি, আমরা আবার কোনো কাজ করি না। ফলে দুই গ্রুপের সমস্যা। আমাদের হলে আমরা খুব পারি, অনেক ভাবসাব নেই, আসলে কাজ পারি না, মূল কাজ পারি না। ওদের সমস্যা হলো ওরা অনেক কাজ পারে, বাট কাজ যে পারে এটা প্রকাশ করতে পারে না, ফলে বিশ্ব দরবারে আমাদের কোনো দাম থাকে না। এই জায়গা আবার ইন্ডিয়ানরা ভাই সেই লেভেলের আগানো ভাই। ইন্ডিয়ান যারা দেখবেন এরা হলো একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করে এবং এরা হলো কাজ জানে, ফলে বিশ্ববাজারে ইন্ডিয়ানদের খুব দাম কম্পেয়ার টু আমরা বাঙালিরা মানে বেশি বাইরে যাই কি জন্য জানেন, আমরা যাই কামলা দেই। চাইনিজরা কিন্তু সারাদিন পড়াশোনা করে না। আপনি আমেরিকানদের কথাও ভাবেন, মানে চায়না সবাই কিন্তু খুব হায়ার এডুকেটেড না, আমেরিকা সবাই হায়ার এডুকেটেড না। আমার পরিচিত ভাই বন্ধু আছে বাইরে পড়াশোনা করে, আমিও বাইরে পড়াশোনা করার ভালো সুযোগ পেয়েছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু যাইতে পারি নাই, যাই নাই। তো আমার ফ্রেন্ড সার্কেলও আছে, ধরেন অক্সফোর্ডে পড়ে, ক্যামব্রিজে পড়ে, এদের সাথে যখন কথাবার্তা বলার সুযোগ পাই, তখন এদের কাছ থেকে শুনি ওই দেশের লোকজন খুব পড়াশোনা করে না ভাই। ওরা ওই যে লেভেল পর্যন্ত পড়ে, মানে এইচএসসি লেভেল পর্যন্ত পড়ে, ওরা টার্সিয়ারি বা ইউনিভার্সিটি লেভেলে এসে পড়াশোনা করতে চায় না। কারণ পড়াশোনার পারপাস কি ওদের কাছে? ইনকামে, সত্যি কথা, ইনকাম করা। খারাপ কিছু না তো, আমি বৈধ ইনকাম করবো। ওরা ওই এইচএসসি লেভেল পর্যন্ত হলো পড়াশোনা করে নিজের জগৎটারে চেনার জন্য, তারপরে একটা হাতের কিছু কাজ শিখে, ওদের এইচএসসি লেভেলে আগে ওদেরকে হাতের কাজ শিখায়, যেটা দিয়ে ইনকাম করতে পারবে। ওরা ওই ইনকামে ইনকাম করতে নেমে যায়। আপনি চায়না বলেন, সাউথ কোরিয়া বলেন, আমার পরিচিত স্টুডেন্ট আছে, ভাই ব্রাদার আছে, এদের কাছ থেকে শুনি ওখানকার ধরেন মানে একবারে লোয়ার ইনকাম মানুষও গাড়ি চালায়, মানে সবাই গাড়ি চালায়, সবারই নিজস্ব ইনকাম সোর্স আছে, বুঝছেন কিনা? এই আর কি ভাই। হ্যাঁ, তো মনে হয় আমার কথাগুলোরে আমরা আমাদের জীবনে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জীবনে লাগানো উচিত ভাই। মানে আপনি ইউনিভার্সিটি পড়েন, তবে প্লিজ একটু কিছু কাজ শিখেন, সেটা যে ধরনের কাজ হোক। আপনি সেলাই মেশিনের কাজ পারেন, আপনি রান্না পারেন, রান্না নিয়ে কাজ করেন, আপনি যে কোনো একটা কাজ করেন। আমি আমার স্টুডেন্ট দেখেছি, আমি প্রাইমারি স্কুলে পড়িয়েছি, আপনাদের হয়তো বলেছিলাম, প্রাইমারি স্কুলে আমেরিকান প্রজেক্টের আন্ডারে আমি 2.5 বছর পড়িয়েছিলাম, যেখানে আমি প্রাইমারি স্কুলের বাচ্চাদের ডিরেক্ট পড়িয়েছি, প্রাইমারি স্কুলের টিচারদের ট্রেনিং দিয়েছিলাম। তো সেখানে আমি একটা স্টুডেন্ট পেয়েছি, সে আমার ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্ট, ট্রাস্ট মি, সবচেয়ে খারাপ স্টুডেন্ট, যে মাসে 1 দিন 2 দিনও ক্লাসে আসতো না আমি যাওয়ার আগে। এখন আমি গ্রেড 2 আর গ্রেড 3 বাচ্চাদেরকে পড়িয়েছিলাম। তো এই গ্রেড 2 আর গ্রেড 3 বাচ্চাদের সব বিষয় আমি পড়াইতাম, ওখানকার ক্যাটাগরি এটা, আমি বাংলা, অঙ্ক, ইংরেজি সব আমি পড়াইতাম। আমার ক্লাসে কোনো সরকারি টিচাররা মানে অ্যালাউড ছিল না। তো এই স্টুডেন্ট যেটা কথা বলছিলাম, ও গ্রেড 2-তে পড়তো, তার বয়স ছিল তখন 10। চিন্তা করেন, 10 বছর বয়স্ক ছেলেরা 2-তে পড়ে না, মানে 2-তে বেসিকলি সরকারি সিস্টেমে 7 বছরের ছেলেমেয়েরা পড়ে, 7 থেকে 8 হাইয়েস্ট, 10 বছরের। যার কারণে ও বুলিড হইতো টিচারদের দ্বারা, ক্লাসমেটদের দ্বারা, বাবা মাদের দ্বারা, ক্লাস আসতো না। বাট আমি যখন জানতে পারলাম এই ছেলে ক্লাসে আসে না কেন, আমি খোঁজখবর নিলাম, ওর বাসায় গেলাম, তখন জানলাম যে এই ছেলে হলো কাজ করে বাপের সাথে, কারেন্টের কাজ করে, এসি ফ্রিজ ঠিক করে। মানে আমি তার প্রতি ভাই মানে অন্য স্টুডেন্টের চেয়ে ওর প্রতি আমার বেশি ভালো লাগা কাজ করছে, কারণ আমি বাস্তবতা টুকটাক বুঝি। আমি ওরে রেগুলার ক্লাসে আনছি, ক্লাসে আইন না ওরে আমি মোটামুটি মানে বাহবা দিছি, বাবা তুমি স্কুলে রেগুলার আসবা, যতক্ষণ থাকার ততক্ষণ থাকবা, তুমি কিছু না পারলে নাই, আমার ক্লাসে শুধু বসে থাকবা, তুমি কমপক্ষে বাংলা রিডিং পড়ো, যোগ বিয়োগগুলো ভালো করে শিখো, পরীক্ষা কোনো রকম 33 পাস করলেই হবে, ইংরেজি রিডিং পড়ো, টুকটাক ইংরেজি বলা ট্রাই করা শিখো, যেন তুমি কাজটা পারো, কাজটা একটু বিক্রি করতে পারো। তুমি কাজ পারো, বাট কাজটা পারো এটা বুঝাইতে হবে তো মানুষরে,
অ্যাটিটিউড দিয়ে বোঝাইতে হবে তো। তো আলহামদুলিল্লাহ ওই স্টুডেন্টটা মানে আমার ক্লাসে রেগুলার আসতো, সে 2 ঘন্টা ক্লাস করে চলে যেত, বলতো স্যার আমার একটা কাজ আছে। তো আমি যে বলতে চাইছিলাম ভাই ক্লাস 2-তে পড়তো, ওর ডেইলি ইনকাম থাকতো 500, 700, 300, মানে ও মাসে কমপক্ষে 15-20 হাজার টাকা ইনকাম করতো। চিন্তা করেন গ্রেড 2-তে পড়ে কামরাঙ্গীরচর নাম শুনছেন কিনা? ঢাকার কামরাঙ্গীরচর খুব নোংরা খারাপ এলাকার মতো, মানে চাঁদাবাজি, ঝগড়া, মারামারি, কিলাকিলি সব সারাদিন চলে, এমন এলাকা আমি কাজ করছি। তো এই ছেলেটা মানে দিনে 2, 3টা, 4টা, 5টা কাজ করতো, বিভিন্ন জায়গা যাইতো, দিনে 500, 700, 200-300 টাকা তার ইনকাম হইতোই, মাসে 15-20 হাজার তার ইনকাম ছিল, 15-20 হাজার টাকা তার ইনকাম ছিল। এখন মূল পয়েন্ট হলো এই ছেলেটারে আমি আদর করব না, ভালোবাসবো না কেন? কারণ আমি জানি ও যা করতেছে ভালো করতেছে। কারণ আমার অন্য যে ছেলে মেয়েগুলো আছে এদেরকে গাইডলাইন দেওয়ার মতো মানুষ নাই ফ্যামিলিতে। মূল পয়েন্ট হলো ভাই আমরা পড়াশোনা করব, পাশে কাজ শিখব, যেন আপনার আমার লাইফে হতাশা না আসে, আপনার ফ্যামিলির লাইফে হতাশা না আসে। আপনার লাইফে হতাশা আসা মানে কি আপনার ফ্যামিলির লাইফে হতাশা আসা, তাই না? ফলে হয়তো বলবেন স্যার এত পরে কথাটি বলছেন কেন? ভাই আমি এত পরে বলছি, আপনাদের সাথে আগে দেখা হয় নাই, তো এখনো সময় আছে আপনার আমার। ইউনিভার্সিটি চান্স পাওয়ার পর আপনি একটা কাজ শিখে ফেলেন, ধুমধাম একটা কাজ শিখবেন, যে ইনকাম করবেন। হ্যাঁ, আজকের ক্লাসে তো পড়াশোনা সারা বেশি লেকচার দিয়ে ফেলতেছি ভাই। আপনি ছেলে হন মেয়ে হন এই কাজগুলো করা যায় ভাই, ছেলে হন মেয়ে হন, আপনি মুসলমান হন হিন্দু হন, আপনি ধার্মিক হন বা যে ক্যাটাগরির হন, আপনি আপনার ইনকাম সোর্স বের করবেন। পড়াশোনা ছাড়াও যেন আপনি ইনকামের একটা কাজ পারেন, রান্না বান্না পারেন, কম্পিউটার ঠিক করতে পারেন, ফ্যান ঠিক করতে পারেন, এসি ঠিক করতে পারেন, গাড়ি ঠিক করতে পারবেন। হ্যাঁ, লাস্ট কথা বলি, আমার এক খালতো ভাইয়ের কথা আমি রেগুলার বলি, প্রায়শই বলি স্টুডেন্টদের। তিনি গ্রেড 5 পাস করা, মানে ক্লাস 5 পাস করা, আরও 20 বছর আগের। উনি মান্থলি 1.5-2 লাখ টাকা ইনকাম করে, গাড়ি ঠিক করে, গাড়ি চিনেন তো ভাই, গাড়ি ঠিক করে আর এসি ঠিক করে, মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম করে। দেখলে আপনি বুঝবেন না যে হেঁটে 1.5-2 লাখ ইনকাম করে। আর দেখেন বিসিএস ক্যাডার যারা অনেক ভাবসাব নিয়ে কোট দিয়ে চলে, বেতন হয় মাগার 40,000, 50,000 টাকা, কিন্তু 40,000 টাকা ইনকাম সত্ত্বেও উনি চুরি করে ইনকাম করে 10 লাখ টাকা। ওনারটা অবৈধ, বাট আমার ওই খালতো ভাইয়ের কথা, তার টাকা সব বৈধ। মানে আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে তার কথা বলতে। সে 2 লাখ টাকা দিয়ে গরু কিনছে, তার টেন্ডেন্সি আমার সাথে ভালো সম্পর্ক, 2 লাখ টাকা দিয়ে গরু কিনছে, শো অফ করে না। 2 লাখ টাকা দিয়ে গরু কিনছে তার নিজের টাকায়, চিন্তা করেন। সে জাকাত ছিল, জাকাত দিছে 1 লাখ টাকা, 1,20,000 টাকা জাকাত দিছে। আমি তার সম্পদের সব হিসাব করছি, আমি নিজে বৈশা তার সম্পদের সব হিসাব করে জাকাতের টাকাটা আমি মানে বের করে দিছি। চিন্তা করেন একটা মানুষ 5 পাস করা মানুষ, তার চিন্তা ভাবনা একটু ভালো ম্যাচিউরিটি আছে, উনি 1,20,000 টাকা জাকাত দেয়, এবং জাকাতটা আন্দোলন যায় না, একবার জায়গা মতো দিয়েছে যেখানে দিলে সমাজের উপকার হয়। তো ভাই আসেন, উইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার? কোনটা ভাই? অক্স, ষাঁড় যেটাকে বলি। লেডি হতে পারে, গার্ল হতে পারে। ওই যে আমরা হতাশা কথা নিয়ে বলতে গিয়েছিলাম, কোনটি পুরুষ লিঙ্গ? গার্ল তো পুরুষ, গুজ ম্যান, মেয়ার, বুঝতে পারছি ম্যানটাই আমাদের পুরুষ, আর মেয়ার ঘুটকি, গুজ রাজহংসী, গার্ল তো মেয়ে। এই মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য তো কোটা আছে, আপনারা জানেন। আপনারা কেউ আছেন কিনা মুক্তিযোদ্ধা? হ্যাঁ, মুক্তিযোদ্ধাদের কোটা। ভাই মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের সম্মান থাকা উচিত, অবশ্যই থাকা উচিত, কারণ তারা তাদের জীবনটাকে তাদের ফ্যামিলির চেয়েও একটু বেশি গুরুত্ব দিয়েছে আমাদের দেশের প্রয়োজনীয়তাটাকে। কিন্তু মুক্তিযোদ্ধা কয়জন আসল মুক্তিযোদ্ধা? এখন আমি যদি মুক্তিযুদ্ধ করি, ধরেন আমার ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাকে পরবর্তীতে সুযোগ দেওয়া উচিত কিছুটা। এবং আমি যেহেতু ভালো করতে পারি নাই, মুক্তিযুদ্ধ করতে যায় আমার হাত পা ভাঙছে, আমার শরীরে সব শেষ করে ফেলছি, চাকরি বাকরি হারাইছি, আমার পরবর্তী আমার ছেলে মেয়েদেরকে সুযোগ দেওয়া যেতে পারে। বাট আমার মানে আমি তো মুক্তিযুদ্ধ করে মরে গেছি, কারণ আমি ফেক নাকি আনফেক জানি না। আমার বয়স ছিল যখন ধরুন 8 বছর, আমি মুক্তিযুদ্ধ হয়ে গেছি। এখন আমি তো ভাতা পাই, আমার ছেলে মেয়েও পায়, আবার আমার নাতিপুতিরও কিন্তু সব জায়গায় কোটা পায়। এটা খুব খারাপ। মানে এটা মুক্তিযোদ্ধাদের প্রতি শুধু মানে বলবেন মানে কি বলা যেতে পারে, সম্মান আমি বলবো না, এটা মুক্তিযোদ্ধাদের প্রতি একটা অপমান। মানে মুক্তিযোদ্ধাদের পরিবারের একবারে পঙ্গু করে দেয় এটা দিয়ে, যে তোমাদের ভাই কাম কাজ করা দরকার নাই, তোমরা হাত তুলে খাও। এই মুক্তিযোদ্ধাদেরকে কিন্তু সরকার আজীবন দিতে পারবে না। যদি ধরেন এখন দিয়ে যায়ও, আরো 2, 4, 10, 15, 20 বছর দিয়েও যায়, একটা সময় সে দিতে হবে না, দিতে পারবেন না। তখন এই মুক্তিযোদ্ধার
পরিবার বংশধররা কিন্তু ভিক্ষা করতে পারবে না ভাই, ভিক্ষা করতে পারবে না। মুক্তিযোদ্ধাদের প্রতি অবশ্যই আমাদের সম্মান থাকা উচিত। এটা দেখেই খুব মনে হইলো আর কি। উইচ ওয়ান ইজ ম্যাসকুলিন জেন্ডার, কোনটা ম্যাসকুলিন জেন্ডার ভাই? হেয়ার। এয়ার, এটা আমরা এয়ার বলি ভাই, এয়ার মানে উত্তরাধিকারী, ওয়ারিশ, ওয়ারিশ। বাকিগুলো সবই কিন্তু ম্যাসকুলিন জেন্ডার। ফেমিনিন জেন্ডার, উইচ ওয়ান ইজ ফেমিনিন ফর্ম, ফেমিনিন মানে মহিলা ফর্ম কোনটা? আমরা নিশ্চয় ডো পাইছি, হরিণী যেটাকে আমরা বলি, হর্স, বুল, ডিয়ার সবগুলোই মানে পুরুষ, ফেমিনিন জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার, জেন্ডার কত প্রকার? এটাও পরীক্ষা আসে প্রাথমিক শিক্ষক নিবন্ধনে। 4 প্রকার। প্রাথমিক শিক্ষা অবস্থা আমাদের দেশে খুব খারাপ ভাই, মানে প্রাথমিক শিক্ষায় মেয়েদেরকে কোটা দিয়ে একবারে শেষ করে ফেলছে। প্রাইমারি স্কুলে 5 জন টিচার থাকলে 3 জন 4 জন টিচার থাকে মহিলা। আমি নিজে প্রাইমারি স্কুলে শিক্ষক ছিলাম, আমি জানি পড়াশোনার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। আপনারা কেউ প্রাইমারি স্কুলে পড়ছেন কিনা জানি না, আমি নিজেও পড়ছি, নিজেও পড়াইছি, দেখছি প্রাইমারি স্কুলের অবস্থা খুব খারাপ। টিচাররা পড়ায় না, টিচাররা এসে নিজের মতো গল্প করে, হোলাই নিতে যায়, মারামারি ঝগড়া করে চলে আসে। গ্রামে যদি একটু ভালো কম্পেয়ার টু অনেক শহর হচ্ছে। তারপরে কোথায় আসি? উইচ ইজ ইন মেসকুলিন ফর্ম, কোনটা মেসকুলিন ফর্মে আছে, মানে পুরুষ ফর্মে আছে? রো, মেয়ার, নিস, ড্রেক। ড্রেক, ড্রেক আর একটা কি জানো, আমি যদি ভুল না বলি ড্রেক কিন্তু পাতি হাঁস বলে, পাতি হাঁস মানে হাঁস, হাঁসের ফর্মটা। তো এই ওয়ার্ডগুলো আমরা কিন্তু মোটামুটি প্রথম ক্লাসে দেখেছিলাম। হ্যাঁ, এই প্র্যাকটিসগুলো আপনারা করবেন। মোটামুটি আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করে দিব ভাই। বিশেষ পরীক্ষাটা প্রশ্ন আসে, দেখেন 28 নম্বরটা কই জানো? দ্য ওয়ার্ড সিবলিং মিনস, সিবলিং মানে কি দেখেন, শব্দের অর্থ আসছে। ফলে আপনি এই নাম্বার জানার পড়তে গিয়েও যদি কোনো এমন ওয়ার্ড পান যেটার অর্থ আপনি পারেন না, একটু দেখে যান ভাই, ওটা আপনাদের মানে সিনিমেন্টের আকারও কিন্তু হেল্প করবে। সিবলিংস মানে হলো ভাই ভাই বন্ধুটাই, ভাই বন্ধুটা। মানে আপনারা প্রশ্ন করা হয়, এটা আইএলস স্পিকিং পার্টের একটা কমন কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, আপনার কোনো সিবলিংস আছে? সিবলিংস বলতে আমরা কি বুঝি? মানে আমরা ভাই এবং বোন বোন বুঝি, সিবলিংস বলতে বোঝায় ভাই বন্ধুটা। ডু ইউ হ্যাভ এনি সিবলিংস, আপনি বলতে পারেন ইয়েস আই হ্যাভ 5 সিবলিংস। আপনার 5 জন সিবলিংস আছে, মানে ভাই বোন আছে, এটা বোঝাচ্ছে। তাহলে সিবলিং বলতে কি বোঝায় ভাই? ভাই বোন। সিবলিংস বলতে ভাই বোনকে রেফার করে, এ ব্রাদার অ্যান্ড সিস্টার। ওকে ভাই, আজকের ক্লাস এখানে শেষ।